জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান। সচিবালয়ের অগ্নিকাণ্ডে 5 মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে বলে জানিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ম্যানুয়াল হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নথিপত্র উদ্ধার জটিল হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উপদেষ্টারা বলেন, এ ঘটনাকে গুরুত্ব সহকারে দেখছে সরকার। তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন 3 উপদেষ্টা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির বিষয়, ফলে 3 দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্তের স্বার্থেই হয়তো প্রাথমিক রিপোর্টটা দেওয়া সম্ভব নাও হতে পারে, কিন্তু ফাইনাল রিপোর্ট যখন হবে এবং সেটাও দ্রুততার সাথেই হবে, সেটার কপি আপনারা সকলেই পাবেন। বাংলাদেশ সচিবালয় তার একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। সেই নিরাপত্তা ব্যবস্থাটা কি আদৌ ফেল করেছে? এটা কি কোনো মনুষ্য সৃষ্ট বিপর্যয়, নাকি এটা অন্য কোনো বিপর্যয়? এগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদেরকে তদন্ত কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। ডাক টেলিযোগাযোগ বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ক্রিয়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন হচ্ছে ডাক টেলিযোগ ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্য সোয়ানুর জামান নয়নের ট্রাক চাপায় মৃত্যুর ঘটনাকে ব্যর্থতা হিসাবে স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে নয়নের জানাজার নামাজে অংশ নিয়ে তিনি একথা বলেন। বুধবার রাত 1:45টায় সচিবালয়ে লাগা আগুন প্রায় 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে প্রায় 10 ঘন্টা পর। আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা যান দমকল কর্মী সোয়ানুর জামান নয়ন। বাদ জোহর তার মরদেহ নেওয়া হয় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে। সেখানে নয়নকে গার্ড অফ অনার দেয়া হয়। পরে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এরই মধ্যে ট্রাক চালককে আটক করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে 1:50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায়, এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 মিনিটে খবর দেওয়া হয় এবং তারা 1:54 মিনিট থেকে তাদের কাজ শুরু করে, এবং সকাল 8টায় আমাদের 8:05-এ আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, হাসিনার সময়ের অনিয়ম দুর্নীতির ফাইল ধ্বংস করতেই পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন দেয়া হয়েছে। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। খুনি শেখ হাসিনার সময় যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস মনে করি, আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, আমরা এখন পর্যন্ত হয়তো সেটি হতে পারিনি।
সচিবালয়ে আগুন লাগার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ঘটনায় উদ্বেগ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এ ধরনের অগ্নিকাণ্ডে অন্তর্বর্তী সরকারের বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয় বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। হাসিনার দোসররা এখনও কিভাবে সচিবালয়ে বসে থাকে এমন প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। আগুনের সাথে সম্পৃক্তদের এখনও কেন গ্রেফতার করা হয়নি তা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান জয়নুল আবেদিন। এ সময় অন্যান্য বক্তারা বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। শিগগিরই নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবার আহ্বান জানান বক্তারা। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। এই 4 মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসরেরা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। দেশে আরও বড় ধরনের নাশকতার আশঙ্কার কথা জানিয়ে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই সচিবালয়ে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, এখানে পূর্ববর্তী সরকারের হাত থাকতে পারে। আমরা যে কোনো কিছু তদন্ত ছাড়া বলতে চাই না, কিন্তু অপরাপর ঘটনা সার্বিক পরিস্থিতি দেখে যেটা বোঝা যাচ্ছে যে এটার পেছনে কোনো স্যাবোটাজ, কোনো ষড়যন্ত্র থাকতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকজন উপদেষ্টা এটা বলেছেন যে তাদের মন্ত্রণালয়ে তারা অনেক বড় বড় দুর্নীতির কাগজপত্র পেয়েছিলেন, নথিপত্র পেয়েছিলেন। আশঙ্কা করছেন তারা যে সমস্ত দুর্নীতির কাগজপত্র গায়েব করে দেওয়ার জন্য বা নস্যাৎ করে দেওয়ার জন্য, ধূলিসাৎ করার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির অনেক তথ্য প্রমাণ সচিবালয়ে আছে। সে তথ্য প্রমাণ মুছে ফেলতেই দলটির দোসররা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সুপ্রিম কোর্টের রেকর্ড রুমে পর্যাপ্ত নিরাপত্তা দিতে প্রধান বিচারপতিকে আহ্বান জানান তিনি। অতীত সরকারের বিভিন্ন অপকর্মকাণ্ড হস্যের বিরোধিতা আছে, সেগুলোকে কোনো রকম সাক্ষী হিসাবে, এভিডেন্স হিসাবে যেন উপস্থাপন না করতে পারে, এই জন্য হয়তো তারা এটা করেছে, তাদের এজেন্ডা এটা করেছে আমি মনে করি। কারো হাতে দেশ ও ভোট জিম্মি হতে দেয়া যাবে না জানিয়ে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুল ইসলাম রহমান বলেন, আগামী নির্বাচন আনুপাতিক হারে দিতে হবে। বৃহস্পতিবার বিকেলে খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে কথা বলেন তিনি। এর আগে ডুমুরিয়ায় 18 মাইল এলাকায় পথসভা করেন তিনি। সভা শেষে পাইকগাছার কাশিমনগর বাজার এলাকায় যাত্রাবিরতি নেন তিনি। এরপর অংশ নেন পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠের পথসভায়। এ সময় আশপাশের বিভিন্ন এলাকা থেকে সমবেত হন হাজার হাজার নেতাকর্মী। সবশেষ বিকেলে কয়রা উপজেলায় কর্মী সমাবেশে অংশ নেন আমিরে জামাত। এ সময় আগামী নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। কারো হাতে কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। এই জন্য আমরা চাই যে আনুপাতিক হারে সেই নির্বাচনটা হোক। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আমাদের সন্তানদেরও দাবি ছিল, 24-এর স্বাধীনতার দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, সাম্যের বাংলাদেশ চাই, বৈষম্য দূর করতে চাই। এই বৈষম্য দূর করতে গিয়ে রাস্তায় নেমে তারা ভোট পেতে দিয়ে
শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর দেশের পরিবর্তনকে বাকিরা সমর্থন দিলেও ভারত তা দিতে নারাজ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় একথা বলেন তিনি। আপনারা যদি গণতান্ত্রিক দেশ হয় তাহলে শেখ হাসিনাকে আপনারা স্বীকৃতি দেন কি করে, তাকে আশ্রয় দেন কি করে, তার গুণ কীর্তন করেন কি করে? যে নিষ্ঠুর মহিলা ক্ষমতায় থাকার জন্য বিরোধী দল নিশ্চিহ্ন করতে এমন এমন পদক্ষেপ নিয়েছে, গুম খুন, আপনারা তাকেই সমর্থন দিচ্ছেন। তো এটাই বোঝা যায় যে আপনারা হাসিনার মাধ্যমে বাংলাদেশে একটা কলোনি করার, উপনিবেশ করার আপনারা প্রচেষ্টা চালিয়েছেন। কতটা সাহস, কতটা দৃঢ়তা, কতটা কমিটমেন্ট থাকলে কেউ এরকম একটা কথা বলতে পারে যে রক্তাক্ত বাঘ এবং আহত সিংহের পায়ে শিকল পরানো যায়, কিন্তু আমাকে নয়। রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে, কিন্তু লড়াইয়ের ময়দান পরিত্যাগ করে দেয়। শ্রমজীবী মানুষের জন্য লড়াই করেছে, যার জন্য আমি বলেছি শ্রমিক বন্ধু রিজভী আহমেদ। নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের জন্য যারা কাজ করেছে বিচারের মাধ্যমে তাদের শাস্তি দেয়াকে যৌক্তিক মনে করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজশাহীতে নির্বাচনী ব্যবস্থা সংস্কার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচনকে বিতর্কিত করেছে, নির্বাচনে কারচুপির আশ্রয় দিয়েছে কিংবা কারচুপিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদের অবশ্যই বিচার আসা উচিত। ইভিএম হবে না, কারণ এটা একটা দুর্বল যন্ত্র, এটার মাধ্যমে কারচুপি করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা, ইভিএম এই কোনো যন্ত্র ব্যবহার করতে হলে, কোনো প্রযুক্তি ব্যবহার করতে হলে সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত্য দরকার। বিগত সরকারের ধ্বংস করে দেয়া বিচার ব্যবস্থা ও আইনের শাসন ফিরিয়ে আনতে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সাবেক নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। দীর্ঘ 11 বছর পর দেশে ফিরে এমন কথা বলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানান আইনজীবী ও রাজনৈতিক নেতাকর্মীরা। এ সময় 24-এর অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন তিনি। বলেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসা। এছাড়া জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার যেসব খাত ধ্বংস করেছে তা পুনর্গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশে যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের রাজনীতি সফল হবে, অর্থনৈতিক উন্নতি হবে। সুতরাং আইন অঙ্গনেই আমার বিচরণ, আইন অঙ্গনেই আমি থাকব। আইনের মাধ্যমে আমি দেশ এবং জাতির খেদমত যতটা আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন সেটা করার চেষ্টা করব। 20টি রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী 27 ও 28 ডিসেম্বরে জাতীয় সংলাপের উদ্যোগ নিয়েছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। এই উপলক্ষে সংবাদ সম্মেলনে ফোরামের সদস্য সাংবাদিক সালেউদ্দিন জানান, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে 6টি আলাদা অধিবেশনে আয়োজিত হবে এই সংলাপ। তিনি বলেন, ফ্যাসিবাদের সমর্থক রাজনৈতিক দল বাদে বাকিদের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে রাজনৈতিক দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ, সরকারের উপদেষ্টাগণ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ এবং ছাত্র নেতৃবৃন্দ অংশ নেবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলেও জানান আয়োজকরা। এটা কোনো গতানুগতিক কোনো আলোচনা সভা নয়। এখানে বিষয়ভিত্তিক সংলাপগুলো নির্ধারিত আছে। 6টা অধিবেশন হবে। প্রত্যেকটা অধিবেশনে নানান ধরনের তর্ক হবে, বিতর্ক হবে এবং যেসব সংস্কারের প্রস্তাবনাগুলো আছে তা নিয়ে এখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচিত হবে এবং এই জায়গা থেকে আমরা হয়তো একটা জাতীয়
দিক নির্দেশনার পথ খুঁজে পাবো। সেন্ট মার্টিন থেকে ফেরার পথে জাহাজের ইঞ্জিন বিকল হয়ে সাগরে আটকা পড়া ৭২ পর্যটককে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে যৌথভাবে তাদের উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ, কোস্টগার্ড, বিজিপি ও নৌবাহিনীর সদস্যরা। পরে তাদের বিআরটিসির ২টি বাসে করে কক্সবাজার শহরে আনা হয়। এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া উপকূলবর্তী সাগরে জাহাজটি আটকা পড়ে। সকালে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়াস্ত বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে এমভি গ্রিন লাইন নামের পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। দুপুরের দিকে জাহাজটি সেন্ট মার্টিন পৌঁছায়। পরে বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের জেটি ঘাট থেকে জাহাজটি ৭২ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে। ফেরার পথে হঠাৎই জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায়। পূর্বাঞ্চলের প্লট অবৈধভাবে নিজেদের নামে নেয়ায় হাসিনা ও রেহানা সহ শেখ পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। বৃহস্পতিবার বিকেলে দুদকের ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এ সময় বলা হয়, শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার ও রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাঞ্চলের ২৭ সেক্টরে কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোডে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকী ১০ কাঠা করে মোট ৬০ কাঠা জমি দখল নেন। বিষয়টি সুনির্দিষ্ট তথ্যভিত্তিক কমিশনের তফসিলভুক্ত অপরাধ প্রতীয়মান হওয়ায় তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩ ধারার ক্ষমতা বলে জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে জনাব রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং ছোট বোনের মেয়ে জনাব আজমিনা সিদ্দিকার নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হতে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা ৬টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চাঁদপুরে জাহাজে ৭ খুনের প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১২টা থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক দিয়েছে নৌ শ্রমিকরা। তবে এর আওতামুক্ত থাকবে যাত্রীবাহী নৌযান। বৃহস্পতিবার সন্ধ্যায় এই কর্মসূচির ঘোষণা দেন নৌ শ্রমিক নেতারা। এর আগে সকালে জাহাজে নাবিকসহ ৭ জনের হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ বন্দরে বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বাঘাবাড়ি শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করেন নৌযান শ্রমিকরা। এ সময় নৌযান শ্রমিক হত্যার প্রতিবাদ, দোষীদের কঠোর শাস্তি, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া ও নিরাপদ নৌপথ নিশ্চিতের দাবি জানান তারা। চট্টগ্রামের শাহ আমনাত বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ২০টি স্বর্ণবার জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক যাত্রীকে আটক ও বিমানটিকে হেফাজতে নিয়েছে কাস্টমস। বৃহস্পতিবার দুপুরে বিজি ১৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন কাস্টমস সদস্যরা। আতিয়া সামিয়া নামে এক যাত্রীকে এ সময় আটক করা হয়। উদ্ধার করা হয় স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২,২০,০০,০০০ টাকা। আটক আতিয়া দুবাই একটি স্বর্ণের দোকানে সেলস অফিসার হিসাবে কাজ করেন। জুলাই আগস্টের আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় পুলিশ সদস্য মুকুলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নৃশংসতার সাথে সরাসরি
যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তিবর্গ জড়িত, তাদের মধ্যে দুজনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। তার একজন হচ্ছে কনস্টেবল মুকুল চোকদার। যদিও সে মুকুল চোকদার একজন কনস্টেবল, কিন্তু যেহেতু সেই ভয়াবহ ঘটনার সাথে সম্পৃক্ত, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাত্রই ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কাউকে অন্ধকারে রেখে নয়, পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হবে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন ঘটনার তদন্তের দায়িত্ব পাওয়া জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন। বৃহস্পতিবার সকালে বিজেপির হেডকোয়ার্টারে প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। পিলখানা বিদ্রোহের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সকলের বিষয়টি মাথায় রেখে কাজ করা হবে জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ নির্মোহভাবে কাজ করবে কমিশন। সরকার নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশা প্রকাশ করে কমিশন চেয়ারম্যান। পিলখানা হত্যাকাণ্ডকে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, কমিশনের চেয়ারম্যানকে উপদেষ্টা মর্যাদা ও সদস্যদের আপিল বিভাগের বিচারের মর্যাদা দিতে সরকারকে চিঠি দেওয়া হয়েছে। এই বিডিআর বিদ্রোহ পরবর্তী সময়ে যারা নিগৃহীত হয়েছেন, নিহত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, সব কিছুকে আমরা নজরে নিব এবং অতীব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব। আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি, যেমন এই পুরো অপারেশন এটা কিন্তু অন্য কমিশনের মতো নয়, এটা একটা অন্য রকমের কমিশন যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্রকে চিহ্নিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বাংলাদেশ। বৈধতার জন্য প্রয়োজনীয় নথি তৈরিতে 31 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে কর্মরত আছেন। তাদের বৈধতা অর্জনের জন্য সংশ্লিষ্ট দপ্তর সব ধরনের সহায়তা করবে বলেও জানানো হয়। ভিজিট ভিসায় বাংলাদেশে অনেক বিদেশি অবৈধভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি করছেন বলে অনেক দিনের অভিযোগের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের কর্মকর্তারা। অন্যদিকে একই দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা সিলেট আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। 25টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা বিক্ষোভে অংশ নেন। সরকার পরিচালনায় শতভাগ কোটার দাবি অযৌক্তিক ও অন্যায্য বলে মন্তব্য করেন চট্টগ্রামের বিক্ষোভকারী কর্মকর্তারা। উপসচিব পদে সকল কোটার অবসান, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় ও সকল ক্যাডারের সমতার দাবি করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এছাড়া সরকারের উন্নয়নে ভূমিকা রাখার কথা উল্লেখ করে পদোন্নতি সংক্রান্ত জটিলতা দূর করারও দাবি তোলা হয়। মেধার মাধ্যমে আমরা সিভিল সার্ভিসে জয়েন করি, তারপর আমরা কোটাতে যাচ্ছি। একটি পক্ষ বলছে সচিবালয়ের সবচেয়ে গুরুত্ব নীতি নির্ধারণের যে রাষ্ট্রযন্ত্রের যে কাঠামোগত যে আয়োজন, যে সচিবালয়ের যে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, এই হায়ারার্কিতে তারা ছাড়া কেউ যাবে না। আমাদের মূল দাবি হচ্ছে যে বৈষম্য বিরোধী এই বাংলায় কোনো প্রকার বৈষম্য আমরা চাই না, সেটা হোক সরকারি চাকরিতে, হোক বেসরকারি চাকরিতে, বা হোক সাধারণ মানুষের ক্ষেত্রে। এই রাষ্ট্র সবার এখানে কোনো বৈষম্য করা যাবে না। এখানে কোনো কোটার মধ্য দিয়ে প্রশাসনের জন্য 75% গত 50 বছর ধরে যে দুর্বৃত্তপনা করা হয়েছে, এটার অবসান হতেই হবে। মন্ত্রণালয়ের মধ্যে আমরা প্রশাসনিকভাবে অংশগ্রহণ করতে চাই। আমাদের প্রত্যেক মন্ত্রণালয় হবে যে ক্যাডার সেই মন্ত্রণালয় চালাবে। আমাদের মূল দাবি হচ্ছে সকল ক্যাডারের মধ্যে সমতা অর্জন করা। রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ আতশবাজি ও পটকা সহ দুজনকে আটক করেছে ডিবি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান 31st নাইট ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে সব আতশবাজি ও পটকা আনা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে আতশবাজি ও ফানুস ও পটকা বিক্রি বন্ধে অভিযান চলছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 9 জন ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। ছিনতাই, চাঁদাবাজি, তারপর আপনার কি বলে যে অবৈধ অস্ত্র, এটার স্পেশাল ড্রাইভ চলমান আছে এবং ডিবি আমরা ইতোমধ্যে আমাদের বেশ কিছু ছিনতাইকারী গ্রেপ্তার আছে। বিভিন্ন সময় কারো কাছে ছোট ছোট চাকু, তারপর কেচি, বিভিন্ন ইকুইপমেন্ট, এইসব উপকরণ সহ গ্রেপ্তার করা হচ্ছে। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি এবং প্রতিনিয়তই আমাদের এটা অভিযান থাকবে। সাভারে বন্ধ থাকা গবাদি পশু পুষ্টিকর খাবার তৈরির কারখানা টোটাল মিক্সড রেশন আবারও চালুর নির্দেশ দিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বৃহস্পতিবার সকালে কারখানাটি পরিদর্শন শেষে তিনি এই নির্দেশনা দেন। সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের কর্মকর্তারা জানান, কারখানাটি ঘুরে দেখার সময় টিএমআর বন্ধ থাকার কারণ জানতে চান উপদেষ্টা। এ সময় তাকে জনবল সংকটের কথা জানানো হয়। পরে উপদেষ্টা কর্মী নিয়োগের মাধ্যমে দ্রুত কারখানা চালুর পরামর্শ দেন। বান্দরবনে দুর্গম সরই ইউনিয়নের দুর্বৃত্তদের অগ্নিসংযোগে 17টি ঘর পুড়ে যাবার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সরই ইউনিয়নের বেতছড়া পাড়ায় 19টি ত্রিপুরা পরিবার থাকত। বড়দিন উদযাপনের জন্য এই পাড়ায় কোনো গির্জা না থাকায় মঙ্গলবার রাতে বেতছড়া পাড়ার বাসিন্দারা পুরনো টঙ্গঝিরি পাড়ায় যান। এই সুযোগে মানুষ শূন্য পাড়ায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে 2টি ঘর বাদে 17টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় গতকাল একটি মামলা দায়ের হলে 4 জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। ময়মনসিংহের সড়কে প্রাণ গেল দম্পতি সহ একই পরিবারের 4 জনের। বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় একটি ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, অসুস্থ শ্বশুর খোরশেদ আলমকে দেখতে গাজীপুরের শ্রীপুর থেকে আব্দুর রশিদ পরিবারের সদস্যদের নিয়ে ভোর 3টার দিকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন। ময়মনসিংহ পৌঁছে তারা একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। পথিমধ্যে অটোরিকশাটি তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। পরে আহত অবস্থায় আরও 4 জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। নিহত বিদ্যা মিয়ার স্ত্রী লাভলি বেগম ও অটোরিকশা চালক অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেছেন, দেশে মানবাধিকার, ন্যায় বিচার ও স্থিতিশীলতার পথ সুগম করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। জুলাই গণঅভ্যুত্থান দেশের অস্তিত্বে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাপ আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে। এর আগে প্রথমবারের মতো কূটনীতি বিষয়ে প্রতিবেদন নিয়ে পুরস্কারের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন। ডিজিটাল, প্রিন্ট মিডিয়া ও টেলিভিশন, এই 3টি আলাদা ক্যাটাগরিতে 3 জন প্রতিবেদককে সেরা নির্বাচিত করা হয়। জুলাই আগস্ট অভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তনের জন্য ছিল না, এটা ছিল দুর্নীতি, স্বজনপ্রীতি, অবিচার, এসব কিছুর বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিরোধ। ঐতিহাসিক অভ্যুত্থান আমাদের ন্যায় বিচার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার পথ তৈরি করে দিয়েছে। এটি বাস্তবায়নের পবিত্র দায়িত্ব এখন আমাদের সবার। তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার দেশকে স্থিতিশীল ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করেছে।
প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড ও প্রধান শিক্ষকদের 9ম গ্রেড বাস্তবায়ন সহ শতভাগ পদোন্নতির দাবি জানানো হয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধি সভায়। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষকরা সবচেয়ে অবহেলিত। শিক্ষকদের পদোন্নতি সময় মতো না হওয়ায় শিক্ষা কার্যক্রমের প্রভাব পড়ার শঙ্কা আছে। তাই অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রাথমিক পর্যায়ের শিক্ষকরা অংশ নেন। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের 6 কিলোমিটার এলাকা আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে কাজ করছে নগর উন্নয়ন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে এই প্রকল্পের সৌন্দর্য বর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, বিগত সরকারের আমলে এই প্রকল্প ঘিরে লুটপাট ও অনিয়ম হয়েছে, যা নতুন করে সাজাতে 1 থেকে 1.5 বছর সময় লাগবে। এরই মধ্যে উচ্ছেদ করা হয়েছে অবৈধ 33টি দোকান। নগর উন্নয়ন কর্তৃপক্ষের এই প্রকল্প বাস্তবায়নে সহযোগী হিসাবে কাজ করছে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন। সৌন্দর্য বর্ধন প্রকল্পের দৃষ্টিনন্দন বাতি লাগানোর পাশাপাশি বাগান ব্লক নির্মাণ সহ সবুজায়ন ও পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে যে কাজগুলো করে দিয়ে যাতে করে আমরা আজকে একটা শেপে নিয়ে এসেছি, এটা 1-1.5 বছর 2 বছর ম্যাক্সিমাম হয়তো লাগবে। তারপরে আপনি বলতে পারবেন যে এই ধরনের একটা বিনোদন স্পট আসলে এটা এই চট্টগ্রাম নয়, শুধু সারা বাংলাদেশের অন্যতম সবচেয়ে আকর্ষণীয় একটা বিনোদন স্পটে পরিণত হবে। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট 2024। রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী। এনআরবি ওয়ার্ল্ড আয়োজিত প্রথমবারের মতো এই আয়োজন পৃথিবীর নানা দেশ থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন, যাদের মধ্যে আছেন উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ সহ প্রায় সকল শ্রেণী পেশার প্রবাসী। পাশাপাশি এই আয়োজনে দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সরকারের নীতি নির্ধারকরাও অংশ নেন। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উদ্বোধন হলো রিসার্চ ইনসেন্টিভ অ্যাওয়ার্ডিং এবং MITS ইন্টারন্যাশনাল জার্নাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনলাইন সংস্করণ। বৃহস্পতিবার সকালে MISTA-তে পুরস্কার বিতরণ ও উদ্বোধন করেন কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজ। এ সময় 2023 সালে আন্তর্জাতিক স্বীকৃত স্কোপাস ইন্ডেক্সটি গবেষণায় MISTর শীর্ষ গবেষকদের প্রণোদনা সনদ ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশ ও মানবতার কল্যাণে সময় উপযোগী গবেষণা কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করা হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান, ডিন ও শিক্ষার্থীরা। উল্লেখ্য, 2023 সালে MIST-এর গবেষকরা 223টি আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা সম্পন্ন করেন। রাজধানীর জলশিরি এলাকায় সমাজের দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক সারান জাহাজ কমলিকা বলেন, এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের উদ্যোগে সহযোগিতা দেওয়ার জন্য সেনা পরিবার কল্যাণ সমিতির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। 92 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9টা 51 দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে আকস্মিক শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাত
8টার দিকে হাসপাতালে নেওয়া হয় ভারতের সাবেক এই প্রধানমন্ত্রীকে। এক বিবৃতিতে কংগ্রেসের প্রবীণ এই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। মনমোহন সিং 1971 সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে প্রথম যোগদান করেন। পরে তিনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2014 সালে তিনি ভারতের 14তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসাবে 2 মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন তিনি। চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন দেশটির এই প্রবীণ রাজনীতিক। কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় 38 জনের মৃত্যু হয়েছে। 67 জন যাত্রী ও ক্রুর মধ্যে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র 29 জনকে। এছাড়া বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্সের ফ্লাইট রেকর্ডের সন্ধানও মিলেছে। উদ্ধার কাজে অংশ নেয় 482 জন কর্মী। কাজাখস্তানের জরুরি বিভাগকে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছে রাশিয়া ও আজারবাইজান। ঘন কুয়াশার কারণে গ্রোজনি বিমানবন্দর থেকে ফ্লাইটটি ফিরিয়ে দেয়া হয়। 3 বার পরিবর্তন করা হয় অবতরণের সময়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাখির সঙ্গে আঘাত লেগে এই দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় সময় বুধবার কাজাখস্তানের আক্তাউ এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি। সাইবার হামলার শিকার হয়েছে জাপান এয়ারলাইন্স। এতে বিলম্বিত হচ্ছে ফ্লাইট চলাচল, ভোগান্তিতে হাজারো মানুষ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7:30টার দিকে প্রতিষ্ঠানটি ইন্টারনাল ও এক্সটার্নাল সিস্টেমে ত্রুটি দেখা যায়। সাইবার হামলার কারণে এই ত্রুটির সূত্রপাত বলে জানিয়েছেন জাপান এয়ারলাইন্স। ক্ষতি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে হামলার শিকার হওয়া রাউটার। একই সঙ্গে অনির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ রাখা হয়েছে টিকিট বিক্রি। তবে স্বাভাবিক রয়েছে প্রতিদ্বন্দ্বী অল নিপ্পন এয়ারওয়েজ এর কার্যক্রম। বড়দিনের রাতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের সাইড ওয়াকে ট্যাক্সি উঠিয়ে দেন চালক। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 7 পথচারী। স্থানীয় পুলিশ জানিয়েছে, ম্যানহাটনের ট্যাক্সি চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটে এই দুর্ঘটনা। অধিকতর তদন্তের জন্য চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত শিশুসহ 3 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। যদিও চালকসহ আহত পথচারীদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয়। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হাইওয়ের কিলোওয়াতে টানা 3য় দিনের মতো অব্যাহত আছে অগ্ন্যুৎপাত। ক্ষয়ক্ষতির আশঙ্কা কম থাকায় তুলে নেওয়া হয়েছে লাল সতর্কতা। গেল সোমবার স্থানীয় সময় রাত 2টায় জীবন্ত আগ্নেয়গিরি কিলোওয়া থেকে উত্তপ্ত লাভা বের হতে শুরু করে। মঙ্গলবার সকাল 6:30টার পর অগ্ন্যুৎপাতের পরিমাণ কমে আসায় হাইওয়াইন ভলক্যানো অবজারভেটরি দল জানায়, আপাতত কিলোওয়া আগ্নেয়গিরি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এরপর গেল বুধবার আগ্নেয়গিরির আশপাশের অঞ্চলে লাল সতর্কতা তুলে নিয়ে কমলা সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। বিখ্যাত এই আগ্নেয়গিরি থেকে পাথর খসে পড়ার আশঙ্কা থাকায় 2007 সাল থেকে জনসাধারণের জন্য বিশেষ এই অঞ্চলটি নিষিদ্ধ করা হয়। দর্শনার্থীদের জন্য খোলা হয় হাওয়াই ভলক্যানোস ন্যাশনাল পার্ক। ভূপৃষ্ঠ থেকে 662 ফুট উঁচু এই পার্কে বেড়াতে এলে দেখা যাবে কিলোওয়া আগ্নেয়গিরির অপরূপ সৌন্দর্য। এবার খেলার খবর। অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 15 সদস্যের এই দলে টাইগ্রেসদের অধিনায়কত্ব করবেন সুমাইয়া আক্তার।
সম্প্রতি অনূর্ধ্ব ১৯ নারী এশিয়া কাপ খেলে এসেছে সুমাইয়ার দল। এই আসরের স্কোয়াড থেকে বিশ্বকাপ স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আসেনি। দুটি পরিবর্তন হয়েছে, মাহারুন্নেছা এবং আরভিন তানি বাদ পড়েছেন, আর দলে ডাক পেয়েছেন লাকি খাতুন ও সাদিয়া ইসলাম। আগামী 18 জানুয়ারি পর্দা উঠবে এই আসরের, আর ফাইনাল অনুষ্ঠিত হবে 2রা ফেব্রুয়ারি। এবারের আসরের স্বাগতিক দেশ মালয়েশিয়া। বায়োমাস ক্রিকেট ওভালে হবে আসরের সব ম্যাচ। আসরে অংশ নিচ্ছে মোট 16টি দল। শেষ করছি এখন চারদিকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।